কি অবস্থা ভাই ব্রাদাররা? আশা করতেছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা এমন একটা দল নিয়ে কথা বলবো যে দলটার স্কোয়াড দেখলে মনে হবে যে ওরা একটা ফিফা আলটিমেট টিম বানাইছে। কিন্তু সমস্যা ওদের একটাই, এত ট্যালেন্ট থাকার পরও পর্তুগাল এখনো কিন্তু বিশ্বকাপ জিততে পারেনি। আর 2026 বিশ্বকাপ হয়তো শেষ সুযোগ হইতে পারে একটা মানুষের জন্য, একটা কিংবদন্তির জন্য। হ্যাঁ ভাই, আমি ক্রিস্টিয়ানো রোনালদোর কথাই বলতেছি, তোমরা অলরেডি বুঝতে পারছো। সো আজকে আমরা শুধু একটা যে স্কোয়াড দেখবো বিষয়টা এটা না, প্রতিটা প্লেয়ারের ডিটেলস নিয়ে একটা বিশ্লেষণ ভিডিও তোমরা পাবা। সো সো তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন, ভিডিওতে একটা লাইক দাও আর ভিডিওটা দেখা শুরু করো। তো এই পর্তুগাল দলটা আসলে কতটা শক্তিশালী, প্রথমে যদি আমরা গোলকিপার পজিশনে আসি, ফার্স্টে আছে দিয়াগো কস্তা। ভাই এই পোলাটা যা একটা গোলকিপার, ইউরোপের সেরা গোলকিপারদের মধ্যে আমার মনে হয় একজন। মানে যখন সবাই গোল দিতে ব্যস্ত থাকে তখন দিয়াগো কস্তা নিজের জান প্রাণ দিয়ে গোল ঠেকায়। এবং পেনাল্টি সেভ বলো, নো প্রবলেম। ওয়ান অন ওয়ান সিচুয়েশন বলো, নো প্রবলেম। বল ডিস্ট্রিবিউশন সেরা। মানে এমন পাস দিয়ে মনে হয় যে যেন মিডফিল্ডার খেলতেছে। জোস প্লেয়ার। দেন রবার্টো মার্টিনেজের পুরো বিল্ড আপ সিস্টেমে আমার মনে হয় এই লোকটার অবদান যথেষ্ট। অ্যান্ড বিশ্বকাপে যদি পর্তুগাল অনেক দূর আগাইতে চায় সেক্ষেত্রে দিয়াগো কস্তা আমার মনে হয় খুব ভালো একটা রোল প্লে করবে। দেন সেকেন্ড গোলকিপার অপশন আছে জোস সা। তার বয়স একটু বেশি, অভিজ্ঞতা আছে, বাট স্টার্টিংয়ে না খেললেও ড্রেসিং রুমে এই ধরনের খেলোয়াড় আমার মনে হয় খুব দরকার। যে কোনো সময় যদি দিয়াগো কস্তা ইনজুর্ড হয় সেই ক্ষেত্রে সে একটা ভালো অপশন হবে। দেন 3 নাম্বার ব্যাকআপ পজিশনে আছে গোলকিপার হিসাবে রুই সিলভা। মানে হয়তো মাঠে যে খুব বেশি আমরা দেখবো তারে তা না, কিন্তু বড় টুর্নামেন্টে আমার মনে হয় 3জন গোলকিপার থাকা জরুরি। সো সেও ভালো অপশন। সো এখন কথা বলবো ডিফেন্ডার নিয়ে। পর্তুগালের ডিফেন্ডিং অপশনগুলোর দিকে যদি তাকাই, ফার্স্টে আমার মনে হয় যে লোকটার কথা মাথায় আসবে সে হচ্ছে রুবিন ডিয়াস। এই লোকটার দিকে যদি তাকাই তাহলে মনে হয় সে কিন্তু একটা ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। আমরা ম্যানচেস্টার সিটিতে দেখছি বছরের পর বছর কিভাবে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে সে খেলা দিছে। মানে বছরের পর বছর সে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস লেভেলের খেলা দিছে, তার পজিশনিং বলেন, লিডারশিপ বলেন, সব কিছুতেই সে জোস একটা প্লেয়ার। এবং পর্তুগালের ডিফেন্সের ক্ষেত্রে সেন্টার ব্যাকে মেন অপশন আমার মনে হয় সে। এছাড়াও আরও যদি প্লেয়ার আমরা দেখি, গনজালো ইনাসিও আছে। ভাই এই পোলাটা পর্তুগাল ডিফেন্সের ফিউচার বস, আমি বলে দিলাম। সে যে লেভেলের খেলা গেলে মানে বল প্লেইং সেন্টার ব্যাকের ক্ষেত্রে জোস, চাপের মধ্যে জোস খেলে। এই ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে সে রুবিন ডিয়াসের পারফেক্ট পার্টনার হবে। এবং এবং এই বিশ্বকাপটা আমার মনে হয় ওর জন্য ব্যাক থ্রু টুর্নামেন্ট হইতে পারে। এরপর কথা বলবো থমাস আরাহো নিয়ে। বেনফিকা একাডেমির নতুন একটা রত্ন প্লেয়ার, এখনো তরুণ, কিন্তু কনফিডেন্স দেখলে মনে হবে যে সে অনেকগুলো ম্যাচ অলরেডি খেলছে। ব্যাকআপ হিসাবে আমার মনে হয় সে দুর্দান্ত একটা অপশন। এছাড়াও আছে রেনাতো ভেগা। জোস একটা প্লেয়ার, ফিজিক্যাল মনস্টার, লম্বা, শক্তিশালী, অ্যাগ্রেসিভ। আমার মনে হয় যে সে এমন লেভেলের প্লেয়ার, অপোজিশন স্ট্রাইকাররা তার ভয় পাবে গোল দিতে। এবার কথা বলবো নুনো মেন্ডেসকে নিয়ে। বর্তমানে পৃথিবীর সেরা লেফট ব্যাককে যদি এ প্রশ্ন আসে, এক কথায় উত্তর হচ্ছে নুনো মেন্ডেস। পিএসজিতে সে যে একটা অসাধারণ সিজন কাটাইছে। অ্যাটাকে গেলে সে উইঙ্গার, ডিফেন্সে আসলে ফুল ব্যাক। মানে স্পিডটা তো জোস একটা স্পিডি প্লেয়ার, মানে চমৎকার প্লেয়ার। পর্তুগালের লেফট সাইড পুরোপুরি আমার মনে হয় তার হাতে, এবং সে যদি তার বেস্ট পারফরমেন্স দিতে পারে পর্তুগাল সেরা খেলবে এবার। এবার যদি রাইট ব্যাক পজিশন আসি পর্তুগালের, যাও ক্যান্সেলো। যদিও আগের মতো যে পিক লেভেল আছে সেটা বলবো না, তবুও ক্যান্সেলো কিন্তু একটা ম্যাজিশিয়ান। সে কখনো ফুল ব্যাক, কখনো মিডফিল্ড, মানে সেরা প্লেয়ার। সে যে ক্রসগুলা দিবে ওভারল্যাপ করে, একটা কিলার পাস দিয়ে দেখা যাবে সে ম্যাচের মোড় ঘুরাই দিছে, সেই লেভেলের প্লেয়ার সে। দেন আরও আছে দিয়াগো দালত, হার্ডওয়ার্কিং প্লেয়ার। আমার মনে হয় কোচরা এই টাইপের প্লেয়াররা বেশি পছন্দ করে, কারণ যেখানে খেলতে বলবেন ওই ধরনের প্লেয়ার সেখানে খেলতে পারবে। দেন আছে নেলসন সেমেদো, এক্সপিরিয়েন্স প্লেয়ার। টুর্নামেন্ট ফুটবলে এই ধরনের এক্সপিরিয়েন্স আমার মনে হয় কাজে লাগবে, গুরুত্বপূর্ণ হইতে পারে পর্তুগালের জন্য। সো ডিফেন্স তো গেল, এখন কথা বলবো পর্তুগালের মিডফিল্ড নিয়ে। ভাই পর্তুগালের যে ডেঞ্জারাস সবচেয়ে এরিয়া যদি থাকে সেটা হচ্ছে এদের মিডফিল্ড। এই আমার মনে হয় এই মিডফিল্ডটা পৃথিবীর সেরা মিডফিল্ডগুলোর মধ্যে একটা। যদি আমরা ফার্স্ট অপশন দেখি, ওদের আছে ব্রুনো ফার্নান্দেস। যদি পর্তুগাল টিমটার একটা গাড়ি হিসাবে দেখি, ব্রুনো ফার্নান্দেস হচ্ছে সেই গাড়ির ইঞ্জিন। সে যে পাস দিবে, সে যে চান্স ক্রিয়েটগুলো করবে, গোল করবে, প্রেস করবে, সব কিছুই সে কিন্তু একটা জোস লেভেলের প্লেয়ার। ম্যানচেস্টার ইউনাইটেডে এবার আমরা দেখছি যে সে প্রিমিয়ার লিগে বেস্ট অ্যাসিস্ট মেকার হয়েছে, এবং পর্তুগাল জার্সিতেও সে অন্য লেভেলের খেলা দেয়। আমার আমার মনে হয় যে যদি এবার পর্তুগাল ওয়ার্ল্ড কাপ জিততে পারে তাহলে ব্রুনো ফার্নান্দেস আমার মনে হয় ব্যালন ডি'অর রেসেও ঢুকে যেতে পারে। ভাই এবার কথা বলবো ভিতিনিয়ারে নিয়ে।
এই প্লেয়ারটা যে ভাই কি লেভেলের প্লেয়ার, ওই যখন মাঠে খেলে মনে হয় যে ওই চেস খেলতেছে। মানে গেমের টেম্পো কখন স্লো করতে হবে, কখন ফাস্ট করতে হবে, মানে এমন এমন বল রিলিজ করে, মানে চমৎকার ব্রেইন, ফুটবল সেন্স চমৎকার। আমরা এবার দেখছি যে পিএসজির হয়ে সে কি খেলাটা দিচ্ছে, পিএসজি যে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে, আমার মনে হয় ভিতিনার অবদান এখানে সবচেয়ে বেশি। সে যে লেভেলের খেলাটা দিছে, মিডফিল্ড থেকে যে বলগুলো পাস করছে, মানে যেভাবে খেলার টেম্পো কন্ট্রোল করছে, জোস একটা প্লেয়ার। কথা বলবো ভিতিনিয়ারে নিয়ে। এই প্লেয়ারটা যে ভাই কি লেভেলের প্লেয়ার, ওই যখন মাঠে খেলে মনে হয় যে ওই চেস খেলতেছে। মানে গেমের টেম্পো কখন স্লো করতে হবে, কখন ফাস্ট করতে হবে, মানে এমন এমন বল রিলিজ করে, মানে চমৎকার ব্রেইন, ফুটবল সেন্স চমৎকার। আমরা এবার দেখছি যে পিএসজির হয়ে সে কি খেলাটা দিচ্ছে, পিএসজি যে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে, আমার মনে হয় ভিতিনার অবদান এখানে সবচেয়ে বেশি। সে যে লেভেলের খেলাটা দিছে, মিডফিল্ড থেকে যে বলগুলো পাস করছে, মানে যেভাবে খেলার টেম্পো কন্ট্রোল করছে, জোস একটা প্লেয়ার। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কিন্তু অন্যতম নায়ক সে, এবং অনেক বিশ্লেষকরা তার সেরা মিডফিল্ডার বানাই দিচ্ছে অলরেডি, এবং পর্তুগালের মিডফিল্ডের হার্ট দিচ্ছে। এবার কথা বলবো যাও নাভেসরে নিয়ে। এই পোলাটা ভাই যে খেলতে নামে মনে হয় এনার্জি ড্রিঙ্ক খেয়ে মাঠে নামছে। 90 মিনিট ভাই যা দৌড়ায়, বল রিকভারি চমৎকার, যে প্রেস বল লুজও করে, দেখবেন যে সাথে সাথে মানে দৌড় দিয়ে কিভাবে বলটারে আবার রিকভার করা যায়, ওই লেভেলের প্লেয়ার। এবং মাত্র কয়েক বছরের মধ্যে সে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস লেভেল উঠে গেছে। এবার কথা বলবো বার্নার্ডো সিলভারে নিয়ে। ফুটবল আইকিউ লেভেল ভাই সে জিনিয়াস একটা প্লেয়ার এমন, এবং এই লেভেলের প্লেয়াররা কিন্তু ডিফেন্ডারদেরকে কনফিউজ করতে পারে। সে মিডফিল্ডও কাঁপাইতে পারবে, এবং অ্যাটাকও আমার মনে হয় যে এবারের পর্তুগাল টিমের একটা ভাইটাল অপশন হবে আমাদের বার্নার্ডো সিলভা। পর্তুগালের মিডফিল্ড অপশন আমরা আরো যদি দেখি আছে রুবিন নেভাস ভাই, সে হচ্ছে দূর থেকে পাস মেকারে 40-50 গজ দূর থেকে সে যে পাসগুলো দিবে মুহূর্তের মধ্যে সে অ্যাটাক বিল্ড আপ করে দিবে, জোস লেভেলের প্লেয়ার। এছাড়াও আছেন মাতুস নুনেস, স্পিড প্লাস ফিজিক্যালিটি জোস, মিডফিল্ডে সে একটা এক্সট্রা পাওয়ার যোগ করবে। যখন গেম ওপেন হয় তখন সে খুব ডেঞ্জারাস প্লেয়ার। এবার আসি অ্যাটাকার। পর্তুগালের যদি অ্যাটাক দেখেন, এখানে আছে রাফায়েল লিও। লিও ভাই যখন সে তার ফর্মে থাকে তখন সে বেস্ট প্লেয়ার। যদি সে তার বেস্ট ফর্মে থাকে এবার পর্তুগালের জন্য সে ওয়ান অফ দ্য বেস্ট কি অপশন হবে। তার যে ড্রিবলিং, তার যে পাওয়ার, মানে তার মধ্যে একটা আনপ্রেডিক্টেবিলিটি আছে, আমার মনে হয় পর্তুগালের জন্য সে এক্সপেক্ট হতে পারে। সে যদি তার বেস্ট খেলাটা দিতে পারে, সেরা কিছু পর্তুগাল পাইতে পারে। যদি টুর্নামেন্টে ফর্ম পাই, সে একাই ম্যাচ জিতে দিবে। এরপর আসি পেদ্রো নেটো। সে হচ্ছে ট্রেডিশনাল উইঙ্গার, লাইন ধরে দৌড়ায়, ক্রস দেয়, 1 ভার্সেস 1-এ আমার মনে হয় ডেঞ্জারাস একটা প্লেয়ার। এছাড়াও আছে ফ্রান্সিসকো কনেসেসাল, ছোটোখাটো প্লেয়ার কিন্তু ভীষণ অ্যানোয়িং একটা প্লেয়ার। আমার মনে হয় ডিফেন্ডারদের ঘুম হারাম করে দিতে পারে এরকম একটা প্লেয়ার। আমার মনে হয় যে স্টার্টিং লাইন আপে যে সে থাকবে তা না, বাট সুপার সাব হিসাবে সে একটা ভালো অপশন হতে পারে। এছাড়াও আরও আছে ফ্রান্সিসকো ট্রিনেকাও, অনেকদিন পর নিজের পটেনশিয়াল আমার মনে হয় এই প্লেয়ারটা জাস্টিফাই করতে পারছে। ক্রিয়েটিভিটি বলেন, দেন টেকনিক্যালি গিফটেড বলেন, যে কোনো সময় সে ম্যাজিক দেখাতে পারে। এছাড়াও আছে হচ্ছে গঞ্জালো রামোস। এই লোকটা আমার মনে হয় আন্ডার রেটেড, ও বক্স টু বক্সে কিন্তু কিলার একটা প্লেয়ার, এবং চান্স পাইলে সে জোস গোল দিতে পারে। যদিও এবার রেড সিজনে যে খুব ভালো চলতেছে তা বলবো না, পিএসজি যে খুব বেশি গেম টাইম পাইছে তা না, বাট এক্সপিরিয়েন্স আছে, আমার মনে হয় যে ভালো কিছু করতে পারে। এছাড়াও আরও আছে গঞ্জালো গুয়েদেস। এটা আসলে এক্সপিরিয়েন্স হিসাবে আমার মনে হয় নিচে বেঞ্চ থেকে সে একটা ইম্প্যাক্টফুল প্লেয়ার হবে। এছাড়াও আছে জোয়াও ফিলিক্স। ফিলিক্স ভাই এমন একটা ফুটবলার, সে আসলে ট্যালেন্টেড প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, বাট কনসিস্টেন্সি হচ্ছে এই প্লেয়ারটার না, এটাই হচ্ছে মেন সমস্যা। আমার মনে হয় সে যদি কনসিস্টেন্টলি ভালো খেলতে পারে, তার থেকে ভালো কিছু আশা করা যায়। এবার আসি ভাই পর্তুগালের মেন প্লেয়ার। আপনারা জানেন সবাই কার কথা বলবো, ক্রিস্টিয়ানো রোনালদো। 41 বছর বয়স হয়েছে অলরেডি, এটা তার ষষ্ঠ বিশ্বকাপ। অলরেডি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে 226+, 140-এর উপরে হচ্ছে গোল আছে ইন্টারন্যাশনালি। এবং আমার মনে হয় যে ফুটবলের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার সে। সো রোনালদোর বয়স হয়ে গেছে, এটা ঠিকই। আগের মতো যে খুব বেশি ড্রিবল করতে পারে আমি সেটা বলবো না, আগের মতো স্প্রিন্টও যে তার আছে তা না, বাট এখনো কিন্তু তার একটা জিনিস ঠিক আছে, সেটা হচ্ছে সে গোল করতে পারে। আমরা দেখছি সৌদি প্রো লিগে কি খেলাটা দিচ্ছে, এখনো গোল করতেছে। এবং রবার্টো মার্টিনেজ যখন হচ্ছে টিম দিছে, সে স্পষ্ট করে একটা কথা বলছে, রোনালদো স্কোয়াডে আছে মূলত তার বর্তমান পারফরমেন্স দিয়ে, শুধুমাত্র নামের কারণে কিন্তু তাকে নেওয়া হয়নি। সো ভাবেন ভাই, একটা মানে 2006 বিশ্বকাপ থেকে যে প্লেয়ারটা খেলতেছে, মানে সে এখন 2026 বিশ্বকাপও খেলতেছে। এটা আসলে মানে এটা কোনো ফুটবল না, এটা জাস্ট ইতিহাস।
মানে বিষয়টা চিন্তা করলেও ভাই মানে অন্যরকম লাগে, এত বছর ধরে যারা খেলতেছে এবং টপ লেভেলের পারফরমেন্স দিচ্ছে। সো জোস। এবার আসি মেন প্রশ্নে, পর্তুগাল কি ওয়ার্ল্ড কাপ জিততে পারবে? আহ, আমার মনে হয় যে দিয়াগো কস্তা, নুনো মেন্দেস, দেন রুবিন দিয়াস, ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া, এছাড়াও জাও নেভাস, রাফায়েল লিয়াও, ক্রিশ্চিয়ানো রোনালদো, স্কোয়াড ডেপথ চমৎকার। তাদের মিডফিল্ড বলেন ওয়ার্ল্ড ক্লাস, ফুলব্যাক ওয়ার্ল্ড ক্লাস, গোলকিপার ওয়ার্ল্ড ক্লাস, ডিফেন্সও জোস জোস প্লেয়ার আছে এবং চমৎকার স্কোয়াড ডেপথ পাইছে এবার। বাট মেন প্রশ্ন হচ্ছে রবার্টো মার্টিনেস কি ট্যালেন্টেড প্লেয়ারগুলোর সঠিকভাবে ব্যবহার করতে পারে নাকি? এই টিমটা সেরা, কিন্তু মেন আসলে দেখার বিষয় হচ্ছে কোচের হচ্ছে আসল পরীক্ষা ভাই। কোচ যদি প্লেয়ারগুলোরে খেলাইতে পারে, সেরা একটা টিম হবে। সো এটাই ছিল পর্তুগাল 2026 স্কোয়াডের গল্প। একদিক দিয়ে রোনালদো লাস্ট ডান্স, অন্যদিক দিয়ে ভিতিনা, জাও নেভাস, নুনো মেন্দেস এদের জন্য নতুন একটা শুরু। প্রশ্ন একটাই, 2026 সালে কি অবশেষে পর্তুগাল জিততে পারবে নাকি ওয়ার্ল্ড কাপ? সো আপনাদের কি মনে হয় তারা জিততে পারবে নাকি তাদের আবার স্বপ্ন ভাঙবে? কমেন্টে সেটা জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।